আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাই। মাসুম মাহবুব। প্রিয় দর্শক, আমরা সম্প্রতি জেনেছি তালেবানের ঘটনার আড়ালে অন্য একটি ঘটনা মোটামুটি আমাদের দৃষ্টিগোচর হয়ে গেছে। সেটা হলো মালয়েশিয়াতে রানী প্রধানমন্ত্রী ছিলেন, তিনি পদত্যাগ করেছেন। বর্তমানে রাজার অনুমতি নিয়ে তিনি আবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হয়েছেন। বলা যাচ্ছে যে মালয়েশিয়ার ক্ষমতার মধ্যে যে দ্বন্দ্বটা অনেকদিন চলছিল, সেই দ্বন্দ্বটা হঠাৎ করে একটু বড় আকার ধারণ করেছে। সেই কারণেই মালয়েশিয়ার বর্তমান প্রধানমন্ত্রী মহিউদ্দিন ইয়াসিন পদত্যাগ করতে বাধ্য হয়েছেন এবং সম্প্রতি আবার নতুন করে পার্লামেন্টের ভোটাভুটির মাধ্যমে নতুন প্রধানমন্ত্রীর নামটি ঘোষণা হবে বলে আমরা জেনেছি। প্রিয় দর্শক, আজকে মালয়েশিয়া থেকে আমাদের সাথে সরাসরি সংযুক্ত হচ্ছেন ডক্টর সালাউদ্দিন সাইদ। তিনি নাক কান গলা বিশেষজ্ঞ এবং মালয়েশিয়ার মুসলিম ওয়ার্ল্ড রিসার্চ সেন্টারের একজন ফিল্ম ডিরেক্টর। তিনি একজন প্রখ্যাত ডাক্তারও এবং রাজনৈতিক বিশ্লেষকও বটে। আচ্ছা, মালয়েশিয়ার সর্বশেষ অবস্থা তার কাছ থেকে জানবো। ডক্টর সাইদ, আপনাকে ওপেন দ্য আইজ ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালো আছি। ওপেন দ্য আইজ এর সকল দর্শক শ্রোতাদেরকেও সালাম জানাচ্ছি, আর আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, আল্লাহর প্রতি শুকরিয়া জানাচ্ছি। আমরা একটু প্রথমে জানি যে পুরো পৃথিবীর নজর এখন আফগানিস্তানের তালেবানের দিকে, কিন্তু এর মধ্যে হঠাৎ করে মালয়েশিয়াতে প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন। এটা অনেকেরই দৃষ্টিতে পড়েনি বা খবরটি হয়তো সেভাবে ফলো হয়নি। একটু জানতে চাই যে হঠাৎ করে মালয়েশিয়াতে রাজনৈতিক সংকটের কারণটা কি? মালয়েশিয়ার বর্তমান রাজনৈতিক সংকটটা বুঝতে হলে আপনাকে একটু পিছনে ফিরে তাকাতে হবে। আমাদের দর্শক শ্রোতাদের ঠিকমতো জিনিসটি হৃদয়ঙ্গম করার জন্য আমি একটু পিছনে যাব। সেটা হলো 3 বছর আগে যখন নাজিব রাজ্জাক যখন ক্ষমতা ছেড়ে দেন, তারপরে নির্বাচন হয়। সেই নির্বাচনে মালয়েশিয়ার এই যাবৎকালের সর্বাধিক সময়ের প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ এবং তার এককালীন সহযোগী এবং বলা যায় রাজনৈতিক রাইভেলও বটে আনোয়ার ইব্রাহিম, তারা একসাথ হয়ে, সেই সাথে মিস্টার মহিউদ্দিন ইয়াসিন একসাথে একটা দল গঠন করেছিলেন, যেটার নাম দিয়েছিলেন পিপিবিএম, প্রিভূমি বারসাতু মালয়েশিয়া। তো সেই সময় একটানা 52 বছর ক্ষমতায় থাকা আমনুকে সরিয়ে তারা কিন্তু মেজরিটি পেয়েছিল এবং তাদের প্রাক নির্বাচনী সমঝোতা অনুযায়ী যে প্রথম 2 বছর মাহাথির মোহাম্মদ সাহেব ক্ষমতায় থাকবেন, 2 বছর পরে মাহাথির মোহাম্মদ ক্ষমতা ছেড়ে দিবেন এবং আনোয়ার ইব্রাহিম প্রধানমন্ত্রী হবেন। সেই প্রথম সরকারের উপপ্রধানমন্ত্রী হয়েছিলেন আনোয়ার ইব্রাহিম সাহেবের সহধর্মিনী ডক্টর ওয়ান আজিজা। তো 2 বছর পরে মাহাথির মোহাম্মদ চেয়েছিলেন যে আরো 6 মাস থাকতে, কারণ দ্যাট ওয়াজ ইন ফেব্রুয়ারি, 2 বছর, মার্চে 2 বছর পূর্ণ হয়ে গেছিল। এপ্রিলে যেহেতু নির্বাচন হয়েছে 18 এপ্রিলে, 20 এপ্রিলে 2 বছর হয়ে গেল। তখন মাহাথির মোহাম্মদ ছেড়ে দিবার কথা ছিল, কিন্তু সে বছরই নভেম্বরে কুয়ালালামপুরে একটা সামিট হওয়ার কথা ছিল, ফাইন্যান্সিয়াল সামিট মুসলিম দেশগুলোর। তো সেই উনি চেয়েছিলেন সে সামিট পর্যন্ত উনি থাকবেন, তারপরে ছেড়ে দিবেন। এরই মধ্যে সম্ভবত উনি এত বছরের প্রধানমন্ত্রী মালয়েশিয়ার, সেই হিসাবে উনি বলেছিলেন এই কথা, কিন্তু ভিতরে অন্যান্য তাদের শরিক দলগুলোর মধ্যে কিছুটা অসন্তোষ দেখা দেয়। এর মধ্যে কয়েকজন বিবৃতিও দিয়েছিলেন সে সময় যে মাহাথির মোহাম্মদ 96 বছর বয়সে যে কথা দিয়েছিলেন সে কথাটা তিনি রাখেননি। এক পর্যায়ে উনি একরকম বিরক্ত হয়ে উনি রাজার কাছে তার পদত্যাগপত্র দাখিল করে দেন। রাজার কাছে পদত্যাগপত্র দাখিল করে দেন। উনি গত কিছুদিন আগে বলেছিলেন সেই সময় উনি সেটা করেছিলেন যাতে করে আনোয়ার ইব্রাহিম প্রধানমন্ত্রী হতে পারে, এজন্য নয় যে মহিউদ্দিন ইয়াসিন সাহেব প্রধানমন্ত্রী হবেন। কিন্তু
এই ফাঁকে উনাদেরই সরকারের অর্থাৎ পিকেআর, উনাদের পিপিবিএম, পৃভূমি বারসাতু মালয়েশিয়ার ব্যানারে নির্বাচন করা কয়েকজন ওখান থেকে পার্টি ক্রস করে মহিউদ্দিন সাহেবকে সাপোর্ট করলো প্রধানমন্ত্রী হওয়ার জন্য। ইত্যবসরে তখনকার বিরোধী দল আমনুও মহিউদ্দিন ইয়াসিন সাহেবকে সাপোর্ট করলো। তো এই দুটো একসাথে হয়ে যাওয়ার কারণে মিস্টার আজমিন আলী, যিনি পিপিবিএম এর ব্যানারে নির্বাচন করেছিলেন এবং উনি এর আগেও দীর্ঘ সময় উনি এই পিকেআর আনোয়ার ইব্রাহিমের সাথেই ছিলেন এবং উনাদের দল থেকেই তিনি কিন্তু সেলাঙ্গর স্টেটের মুখ্যমন্ত্রী ছিলেন, সেলাঙ্গর স্টেটের চিফ মিনিস্টার ছিলেন। তিনিও কিন্তু দল ত্যাগ করে চলে গেলেন মহিউদ্দিন ইয়াসিন সাহেবকে সাপোর্ট করার জন্য। এই সাপোর্টের কারণে পিকেআর গভর্নমেন্ট ফেল করলো, মাহাথির সাহেব চলে গেলেন, মহিউদ্দিন ইয়াসিন সাহেব প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করলেন। এরপরেই তো কোভিড শুরু হয়ে গেল। তো এই যে মহিউদ্দিন সাহেব যে দলছুট কয়েকজনকে নিয়ে এবং তার এক সময়ের রাজনৈতিক রাইভেল, রাজনৈতিক শত্রু, যদিও রাজনীতিতে শত্রু বা বন্ধু বলে কোনো কথা নেই, তবুও সেই সময়ের আমনু মহিউদ্দিন সাহেবকে সাপোর্ট করে তাকে প্রধানমন্ত্রী বানালো। কিন্তু জাস্ট কিছুদিন আগে, গত সপ্তাহ 10-15 দিন আগে আমনুর একটা গ্রুপ ছুটে গেল, আমনু দ্বিধা বিভক্ত হয়ে গেল। একজন ইসমাইল সাবরি এবং হিসামউদ্দিন হোসেনের পিছনে একটা গ্রুপ গেল, আর আরেকটা গ্রুপ আসলো তৎকালীন প্রধানমন্ত্রী নাজিব রাজ্জাক এবং বর্তমান আমনু প্রেসিডেন্ট এর সাথে জাহিদ হামিদি, দাতুশ্রী জাহিদ হামিদ, এই দুজনের সাথে আসলো। তাদের এমপিরা ভাগ হলো 15 জন এবং 15 জন এই দিকে আসলো, আর ওদের সাথে থাকলো 25 জন, মানে মহিউদ্দিন ইয়াসিন সাহেবের সাথে থাকলো 25 জন। আর উনার যে মেজরিটি ছিল সংসদে, তাদের 222 আসনের পার্লামেন্ট, 222 আসনের পার্লামেন্টের সিম্পল মেজরিটি হতে লাগবে 112 জন, 112 111 হলে 222 সিম্পল 50%। তো সিম্পল মেজরিটি করতে গেলে তখন আপনার লাগবে 112। এখন মহিউদ্দিন ইয়াসিন সাহেবের আনোয়ার ইব্রাহিমের ছিল 105 জন। তো এখন তাদের 112 জনের মধ্যে তার ছিলই 112 জন। 112 জনের মধ্যে এখন 15 জন যদি চলে আসে, তো তাহলে তো ওখানে আর তার কোনো মেজরিটি নেই। তো সেই কারণে এখন এর মধ্যে উনি চেষ্টা করেছিল কিছু হর্স ট্রেড করার জন্য, উনি চেষ্টাও করেছিলেন এবং বিভিন্নভাবে বিভিন্ন রাষ্ট্রীয় সংস্থার মাধ্যমে, যা সব দেশে হয়ে থাকে কম বেশি, তো এইখানে রাষ্ট্রীয় সংস্থার মাধ্যমে চেষ্টা করা হয়েছিল কয়েকজনকে মানে তার সাথে রাখতে, যাতে করে তার অন্তত সিম্পল মেজরিটি 112টা ভোট থাকে তার। কিন্তু শেষ পর্যন্ত পারে নাই। তারা স্ট্যাচুটরি ডিক্লারেশন বা এসডি রাজার কাছে সাবমিট করছে, যদিও এর আগে আমনুর সুপ্রিম কাউন্সিলে সিদ্ধান্ত হয়েছিল যে মহিউদ্দিন ইয়াসিন সাহেবকে আর প্রধানমন্ত্রী হিসেবে তারা সাপোর্ট করবে না, কারণ তাদেরও তো পরবর্তী নির্বাচনের কথা ভাবতে হবে। পরবর্তী নির্বাচন আসছে আর 10 মাস পরে, নেক্সট এপ্রিলে। ওনাদের এখানে 4 বছর পর নির্বাচন, তার তো আগামী এপ্রিলে 4 বছর শেষ, দেন পার্লামেন্ট উইল বি ডিসলভড, দেন দে উইল গো ফর নিউ ইলেকশন। তো আমনুর সুপ্রিম কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী এর মধ্যে দুভাগ হয়ে গেল। ওই যে 15 জন চলে আসলো, ওই সিদ্ধান্তকে মানলো যে আমরা মহিউদ্দিন ইয়াসিন সাহেবকে আর করতে দিব না, প্রধানমন্ত্রী হিসেবে সাপোর্ট করব না, কারণ he failed to manage the country and to manage the COVID situation in the country. People are suffering, people are dying, and he is encashing his political gain through being the prime minister of the country. So আমরা তাকে আর we no more support Mr. Mohiuddin. Then উনি প্রস্তাব দিয়েছিলেন যে এটা গত পার্লামেন্ট সেশন শেষ হয়েছিল 2রা অগাস্ট তারিখে, দ্যাট ওয়াজ মানডে। তো তাদের ইচ্ছে ছিল ওই সোমবারেই এই মহিউদ্দিন সাহেবের উপরে অনাস্থা প্রস্তাবটা সোমবারেই আনবে, 2 তারিখ। কিন্তু
উনি করলেন কি, উনি তার দুদিন আগে উনি সংসদের সবার কোভিড টেস্ট করালেন। কোভিড টেস্ট করে বললেন যে 11 জনের কোভিড পজিটিভ পাওয়া গেছে, সুতরাং পরের সোমবার সংসদ আর বসবেন। তো এটা করে উনি বন্ধ করে দিলেন। এরপরে আবার সবাই মিলে ওই 15 জন, যে 15 জন ডিফ্লেক্ট করে গেল তার এর থেকে, সাপোর্ট থেকে, তারা সরাসরি রাজাকে লিখলো যে আমরা মহিউদ্দিন সাহেবকে প্রধানমন্ত্রী হিসাবে মানি না, সুতরাং আপনি আপনার নিজের জুরিসডিকশনে অথবা আপনি সংসদের স্পেশাল সেশন কল করেন। আবার এখানে কিন্তু আগামী 6 তারিখ থেকে আবার কিন্তু পার্লামেন্ট শুরু হওয়ার কথা, 6 সেপ্টেম্বর, এবং প্রথা অনুযায়ী 6 সেপ্টেম্বর রাজা সরকারের দেয়া ভাষণ সংসদে পড়তে হয়, যেটা আমাদের দেশে আমাদের প্রেসিডেন্ট করে থাকে। এবং উনি মহিউদ্দিন সাহেব বলেছিলেন 7 তারিখে সেই ক্ষেত্রে আমি আমার সিম্পল মেজরিটি শোয়িং এর আস্থা ভোট আমি দিব, মহিউদ্দিন সাহেব সেটা বলেছিলেন। কিন্তু রাজার কাছে 15 জন দিবার পরে, আমনুর 15 জন এসডি স্ট্যাচুটরি ডিক্লারেশনটা দিবার পরে রাজা নিশ্চিত হয়ে গেলেন যে এই 15 জন তাকে সাপোর্ট করছে না, সেটা 7 তারিখে হোক আর যেই তারিখে হোক। এখন এই দেশের এই সিচুয়েশনের মধ্যে, যেহেতু দেশের জনগণ সাফার করছে, যদি একটা খুব ডাইনামিক এবং এফিশিয়েন্ট সরকার না থাকে তাহলে কিন্তু আমার জনগণ সাফার করবে। এই জন্য উনি মহিউদ্দিন সাহেবকে ওনার সাথে দেখা করতে রয়্যাল অডিয়েন্সের জন্য কল করলেন। মহিউদ্দিন সাহেব বুঝতে পারছেন সেটা, যে নিশ্চয়ই 15 জনের যেহেতু দিয়েছেন, আর এদিক দিয়ে 105 জন তো আনোয়ার ইব্রাহিমের সাথেই আছেন, তো 105 জন আর 15 জনে যদি মিলে তাহলে তো তারা অন্যদিকে সরকারই গঠন করে ফেলতে পারে। যদি এখন মিলবে না, যেহেতু পলিটিক্স, শুধু অ্যাটলিস্ট ওই 15 জন মহিউদ্দিন সাহেবকে ফেলে দিবার ব্যাপারে একমত হয়ে গেছে যে মিস্টার মহিউদ্দিন ইজ নো মোর দ্য প্রাইম মিনিস্টার, উই ডোন্ট সাপোর্ট হিম অ্যাজ প্রাইম মিনিস্টার। যে কারণে রয়্যাল অডিয়েন্স যখন কল করলো, মহিউদ্দিন সাহেব বুঝতে পেরে উনি ওনার ক্যাবিনেট মিটিং কল করলো। ক্যাবিনেট মিটিং কল করে উনি রাজার কাছে তার পদত্যাগপত্র দাখিল করে দিয়েছেন তিনি। তবে এখানে আমি একটু শেষ করিনি, আপনি যে বলেছিলেন যে এখানকার মোনার্কির ব্যাপারে, এখানকার রাজতন্ত্রের ব্যাপারে, এখানে নন সিস্টেম। গত নির্বাচন আমি দেখেছি, নাজিব রাজাকে যখন টেনিউর শেষ হয়ে গেল, 90 days ফর ইলেকশন, তখন ওই প্রধানমন্ত্রী পদত্যাগ করে রাজাকে বলে যে আপনি পার্লামেন্ট ভেঙে দেন। আর তখন রাজা তার পছন্দের একজনকে, অথবা ওই প্রধানমন্ত্রীকেই বলে যে নির্বাচনের সময়টা তুমি অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে কাজ করো। দ্যাট ইজ দ্য ইন্টারিম প্রাইম মিনিস্টারশিপ, এবং এটা প্রথাগতভাবে এটাই হয়ে আসে। এবং সেই হিসেবেই রাজা মহিউদ্দিন সাহেবকে বলেছে নতুন কেউ সরকার গঠন না করা পর্যন্ত তুমি সরকারটা চালাও। দ্যাট ইজ দ্য ইন্টারিম প্রাইম মিনিস্টার, বাট হি ইজ নট হ্যাভিং দ্য ক্যাবিনেট, হি ইজ অনলি দ্য প্রাইম মিনিস্টার। ইয়েস, ওকে। আচ্ছা, এখন আনোয়ার ইব্রাহিমের জন্য মানে তিনি কি ক্ষমতা বা প্রধানমন্ত্রীর চেয়ারটা বসতে পারছেন না, বা ক্ষেত্রে তার বাধাগুলি কোথায়, বা তার সম্ভাবনা কতটুকু আছে আনোয়ার ইব্রাহিমের ক্ষেত্রে, অথবা নতুন প্রধানমন্ত্রী কে হতে পারেন এই মুহূর্তে, মানে পার্লামেন্টের সদস্যদের ভোটাভুটির ক্ষেত্রে? এখন দ্য থিং ইজ ভেরি সিম্পল, সেটা হলো তাদের যেহেতু 222 আসনের পার্লামেন্ট, যে কারোই প্রধানমন্ত্রী হতে হলে 112টা ভোট তার জোগাড় করতে হবে। তো এখন যেই প্রধানমন্ত্রী হতে চাক না কেন, হি হ্যাজ অর শি হ্যাজ টু কালেক্ট 112 এমপি ভোটস। আচ্ছা, এখন তাহলে আপনি যেটা আমার কাছে জানতে চেয়েছেন, এটা খুব একটা এই মুহূর্তের খুব একটা মানে বার্নিং কোয়েশ্চেন, ইট ইজ এ $1 million কোয়েশ্চেন, হু ইজ গোয়িং টু বি দ্য প্রাইম মিনিস্টার। তো এইটা এখন আমরা যেটুকু জানতে পারছি এখানে, এখন বর্তমান মানে ইমিডিয়েট পাস্ট আর কি, ইমিডিয়েট পাস্ট মহিউদ্দিন সাহেবের ডিপিএম ছিলেন মিস্টার ইসমাইল সাবরি, উনি আমনুর লোক। আর এখন ক্যাবিনেটে ছিলেন না আমনুর বর্তমান প্রেসিডেন্ট, উনি ওনার সাথে যে 15 জনকে নিয়ে আসছিলেন তারা ছাড়া বাকিরা কিন্তু এই ডিপিএম এর সাথে ছিলেন। এবং এই মহিউদ্দিন সাহেব ইসমাইল সাবরিকে ডিপিএম বানিয়েছেন কিন্তু অল্প কয়েকদিন আগে। উনি কিন্তু শুধু সিনিয়র মিনিস্টার ছিলেন, উনি ডিপিএম ছিলেন না। যখন আমনুর লোকজন যখন একটু নড়াচড়া শুরু করলো, তখন উনি ভাবলেন যে তাকে ডিপিএম দিলে হয়তোবা তার পড়ে যাওয়াটা রোধ হতে পারে,
বা এই এই যাত্রায় অন্তত আবারও বেঁচে যেতে পারেন। এই জন্য ওনাকে এটা করেছিলেন। এখন শোনা যাচ্ছে তারা চেষ্টা করছে মহিউদ্দিন সাহেব চলে যাওয়ার পরে, এখন মহিউদ্দিন সাহেবের আবার 31টা ভোট আছে, ওনার পার্টির 31 জন এমপি আছে, ইনক্লুডিং মহিউদ্দিন সাহেব। তার অর্থ এখন ইসমাইল সাবরি যদি প্রধানমন্ত্রী হতে যায়, মহিউদ্দিন সাহেবের ওই ভোটগুলো কিন্তু এখানে আসতে হবে, তা না হলে কিন্তু ওনার 212 ভোট হবে না। আচ্ছা, অল্টারনেট ক্যান্ডিডেট ফ্রম আমনু সেটা হলো হিসামউদ্দিন হোসেন, ইমিডিয়েট ফার্স্ট ক্যাবিনেটের মিনিস্টার হিসামউদ্দিন হোসেন। উনি আবার রয়্যাল জামাতা, ওনার শ্বশুর এখানকার মালয়েশিয়ার একজন সুলতান, মিস্টার আব্দুল্লাহ, ওনার মেয়ে বিয়ে করেছেন উনি। তো উনিও হি ইজ অলসো ইন দ্য রেস ফ্রম আমনু। কিন্তু পজিটিভ সাইড হলো আনোয়ার ইব্রাহিম, মানে বিরোধী দল থেকে একজন ক্যান্ডিডেট শুধু, মিস্টার আনোয়ার ইব্রাহিম। বর্তমানে যিনি প্রধানমন্ত্রী হতে চাইবেন, এখন আনোয়ার ইব্রাহিম সাহেবকে 112টা ভোট জোগাড় করতে হলে বর্তমানে ওনার আছে 105টা। 105টার সাথে তার অর্থ আরো 7টা ভোট জোগাড় করতে হবে। এখানে একটু পজিটিভ সাইড হলো 5 জন ইন্ডিপেন্ডেন্ট এমপি আছে, স্বতন্ত্র এমপি, মানে যাদের কোনো পার্টি নাই। এখন হ্যাঁ, উনি যদি হর্স ট্রেড করে এই 5টা, অথবা অন্য ছোট যে পার্টিগুলো আছে, যেমন ওয়ারিসান আছে, আপনার পিজিআর আছে, পার্টি গেরাকান যেটাকে বলে, ওটা চাইনিজদের সারওয়াকের একটা ইয়ে, তাদেরও 11টা এমপি আছে তাদের। এরকম ছোটখাটো দলগুলা যারা আগে মহিউদ্দিন সাহেবের সাথে ছিল, তো এরকম ছোটখাটো কাউকে যদি উনি এ করে আনতে পারে, তাহলে উনার হওয়ার সম্ভাবনা আছে বা বেশি। এটা হলো এক। আর আজকের সর্বশেষ খবর অনুযায়ী এখন আজকে রাজা আবার সমস্ত এমপিদেরকে কল করেছে, তাদের কাছে স্ট্যাচুটরি ডিক্লারেশন চেয়েছে যে কে কাকে প্রধানমন্ত্রী চায়। এখন দেখেন, আমনুতে কিন্তু এখন 2জন ক্যান্ডিডেট হয়ে গেল, একজন হলো ইসমাইল সাবরি, একজন হলো হিসামউদ্দিন হোসেন। এবং যেই হতে চায় তার কিন্তু আবার মহিউদ্দিন সাহেবের সাপোর্ট লাগবে, এবং মহিউদ্দিন সাহেব কিন্তু সাপোর্ট দিবার সম্ভাবনা আমার ধারণায় একটু কম, কারণ উনাকে ফেলে দেওয়া হয়েছে। অ্যাকচুয়ালি 15 জন ডিফ্লেক্ট করে গিয়ে উনাকে ফেলে দেওয়া হয়েছে। তো সেই কারণে এমনও হতে পারে উনি সাপোর্ট নাও করতে পারেন, অথবা স্প্লিট সাপোর্ট হতে পারে। ধরেন 15 জন যদি হিসামউদ্দিন হোসেনকে চায়, বা 40 জন যদি হিসামউদ্দিন হোসেনকে চায়, আর 60 জন যদি ইয়েকে চায়, তাহলে তো শেষ হয়ে গেল এই দিক দিয়ে আনোয়ার ইব্রাহিম। কিন্তু সেই ক্ষেত্রে আনোয়ার ইব্রাহিমেরও 105টা যদি 107টা যদি হয়, ওনার কিন্তু সিম্পল মেজরিটি হবে না। সিম্পল মেজরিটি হতে হলে 112 লাগবে। আচ্ছা, সেই ক্ষেত্রে কিন্তু রাজা যদি চান, তাহলে মানে যে সবার চেয়ে বেশি ভোট পেয়েছেন তাকে কিন্তু প্রধানমন্ত্রী হিসেবে অ্যাপয়েন্ট করতে পারে। সেই দিক থেকে আনোয়ার ইব্রাহিমের একটা ভালো একটা সুযোগ বা চান্স আছে, পাওয়া যেতে পারে আর কি, পেতে পারেন উনি, আছে। আর এটা হলো একটা পয়েন্ট। আর আরেকটা পয়েন্ট হলো, আরেকটা সম্ভাবনা, সেটা হলো রাজা চাইলে অন্তর্বর্তীকালীন সময়ের জন্য একটা গভর্নিং কাউন্সিল ইয়ে করতে পারেন, নির্ধারণ করতে পারেন বিভিন্ন দলের এদেরকে নিয়ে। এবং আমার যা মনে হচ্ছে যে রাজা সম্ভবত এইদিকে আগাচ্ছেন এই কারণে যে আজকে 2টার মধ্যে রাজা মালয়েশিয়ার এখানকার সংসদে প্রতিনিধিত্বকারী 20টি দলের সকল প্রধানের সাথে কথা বলেছেন। মাহাথির মোহাম্মদ সাহেবের সাথে কথা বলেছেন, আনোয়ার ইব্রাহিমের সাথে কথা বলেছেন, জাহিদ হামিদি, তাফসিরে জাহিদ হামিদি যিনি আমনুর প্রেসিডেন্ট, তার সাথে কথা, এইভাবে 20টা রাজনৈতিক দলের প্রধানের সাথে কথা বলেছেন। তো হতে পারে যে উনি হয়তো এই কোভিড সময়ে এই জরুরি অবস্থা করার জন্য, জরুরি অবস্থাটা ম্যানেজ করার জন্য উনি হয়তোবা ওই জরুরি একটা অন্তর্বর্তীকালীন জরুরি সরকার উনি করতে পারেন। আর এখানে প্রথম যে আপনি কোশ্চেনটা করেছিলেন, এখানকার রাজার ক্ষমতা কতটুকু, এটা কিন্তু মালয়েশিয়াটা কিন্তু কনস্টিটিউশনাল মোনার্কি, মানে আমাদের দেশে সিম্পলি যদি বলি প্রেসিডেন্টের যে কাজটা, এটা কিন্তু এখানে রাজার কাজ। এবং আমাদের দেশে, বিশেষত আমি যদি বাংলাদেশের কথা বলি, তাহলে তো বলতে হবে যে actually president is a rubber stamp only, but here it is not like that. Sometimes the king executes his power really and seriously in the favor of the nation and the common people of the country. আপনার নিশ্চয়ই আপনি জানবেন, থাইল্যান্ডে তো দেখেন রাজা এত ক্ষমতাই নিয়ে নিল একে দিয়ে। এখন রাজার কাছে ক্ষমতা, কোনো নির্বাচন নাই, কোনো কিছুই নাই। এখানে রাজা কিন্তু এটা করে, এক্সারসাইজ করে, নাম্বার 1। নাম্বার 2 হলো
এখানে রাজাদের আবার একটা কাউন্সিল আছে, এখানে যে 13টা স্টেট, এক একটা স্টেটে এক একজন সুলতান আছে, এবং এরাই কিন্তু 5 বছর পরে মানে সাইক্লিক অর্ডারে একজনের পর একজন রাজা হতে থাকে, এবং ওদের একটা কাউন্সিল আছে, এবং ওই কাউন্সিলে ওরা কিছু ডিসিশন নেয়, সেটা গভর্নমেন্টের উপরে চাপাই দিতে পারে, এবং এদের সবকিছু কিন্তু এট দ্য এন্ড অফ দ্য ডে আন্ডার দ্য কিং। যেমন পুলিশ, ইট ইজ রিটেন দ্যাট পিডিআরএম, রয়্যাল মালয়েশিয়ান পুলিশ ডিপার্টমেন্ট, রয়্যাল মালয়েশিয়া। আপনি বলছেন যে রাজ পরিবারের সদস্যরাই কি এই বিভিন্ন প্রদেশের সুলতান হচ্ছে, মানে সুলতান প্রক্রিয়াটা কি? রাইট। রাজ ওরা পরিবার। ওই সুলতানগুলা আবার মানে রাজার স্টাইলেই হয়, সেন্ট্রালটার মতো না। ওখানে কিন্তু আর কোনো ইলেকশন নাই, ওখানে শুধু সিলেকশন। ওইটা হইলো আপনার অ্যাবসলিউট মোনার্কির মতো। এক মানে একটা স্টেটের সুলতানটা, রাজ পরিবারের সিদ্ধান্তটা নেয় যে সুলতানদের মধ্য থেকে কে পরবর্তী রাজা হবে। হ্যাঁ না, এটা আমি আপনাকে আরেকটু খোলাসা করে বলি, আপনি বুঝবেন। এটা আমাদের দর্শকদের জন্য আমি একটু বলি সামান্য 2 মিনিটের মধ্যে। যেমন ধরেন সৌদি আরবিয়া, দিস ইজ অ্যান অ্যাবসলিউট মোনার্কি, দেয়ার ইজ নো ইলেকশন। রাজা যাকে বলবে, যাকে মন্ত্রী দিবে সেই মন্ত্রী, রাজা যখন ভাঙবে, কিন্তু রাজার পরে কে আসবে, দ্যাট ইজ দ্য ক্রাউন প্রিন্স। এই ক্রাউন প্রিন্সটাও ঠিক করে তারাই। এখানে কিন্তু এক একটা স্টেটে যে সুলতান আছেন তার ক্রাউন প্রিন্স ঠিক করে সে, উনি যখন মারা যাবেন তার ছেলে হবেন, তার সব বড় ছেলে হবে, তারপরে এইভাবে এটা চলছে। এটা হলো স্টেটের। আবার প্রত্যেকটা স্টেটের সুলতানেরা একসাথে হয়ে, এটা একটা কাউন্সিল, এই কাউন্সিল থেকে একজনকে টোটাল মালয়েশিয়ার রাজা বানাবে, কিং। হিজ কিং। ওরা কিন্তু সুলতান, ওরা কিং না। আর এই যে সুলতানকে ওই বোর্ড অফ কাউন্সিল যাকে বানালো, সে কিন্তু কিং, সে প্যালেসে বসবে, এখানে বসবে। আবার উনি যখন চলে আসবে, ধরেন জোহর বারুর সুলতান এখন কি যদি হয়, তাহলে তার ছেলে যে ক্রাউন প্রিন্স ছিল, সে যতদিন এখানে সেন্টারে যখন কিং থাকবে, ততদিন তার ছেলে ক্রাউন প্রিন্স হওয়া সত্ত্বেও সে কিন্তু ওখানকার সুলতান হবে। আবার রাজা যখন এই 5 বছর টার্ম শেষ করে যাওয়ার পরে সুলতান আবার জোহর ফিরে যাবে, তখন আবার ওই তার ছেলে আবার ক্রাউন প্রিন্স হয়ে যাবে। এই রাজা প্রধানমন্ত্রী অর্থাৎ মালয়েশিয়াতে প্রধানমন্ত্রী, এটা কি আমরা বলতে পারি ব্রিটেনের নিয়মের মতো যে রাইট, ইট ইজ ওয়েস্টমিনিস্টার টাইপ অফ গভর্নমেন্ট, ওয়েস্টমিনিস্টার টাইপ অফ গভর্নমেন্ট, কিন্তু ওয়েস্টমিনিস্টারে রানী ফিক্সড, এখানে কিন্তু রাজা ফিক্সড না, সুলতানরা ফিক্সড। আচ্ছা আচ্ছা। সুলতান এক একটা স্টেটের সুলতান ফিক্সড। প্রধানমন্ত্রীর কাজ হলো রাষ্ট্র পরিচালনা করা। রাইট। প্রধানমন্ত্রী ইলেক্টেড হওয়ার পরে সংসদ হবে, সংসদ হওয়ার পরে ওইরকম সিম্পল মেজরিটি যার দেখবে, রাজা তাকে কল করবে, বা রাজা কল করবে যে ঠিক আছে, তোমাকে প্রাইম মিনিস্টার অ্যাপয়েন্ট করলাম। প্রাইম মিনিস্টার অ্যাপয়েন্ট করার পরে তুমি ক্যাবিনেট বানাও, শপথ নাও, রাজার কাছে শপথ নিবে, ক্যাবিনেট বানাবে। ক্যাবিনেট বানানোর পরে সংসদ বসবে, সংসদ বসলে সংসদে তার মেজরিটি দেখাতে হবে তাকে। যদি না দেখাতে পারে তখন এই রাজা কি তার পছন্দের মতো, যেটা আপনি কিছুক্ষণ আগে বললেন যে এই রাজা চাইলে ক্যাবিনেট থেকে যে কাউকে প্রধানমন্ত্রী করতে পারে, নাকি সেখানে পার্লামেন্টের সদস্যদের ভোটাভুটি, যেটা আপনি কিছুক্ষণ আগে বললেন যে অধিক আসন নিয়ে, মেজরিটি আসন নিয়ে প্রধানমন্ত্রী হতে হয়, সেক্ষেত্রে রাজা কি স্বেচ্ছাচারিতা বা রাজা কি দলীয়করণ, যেটা আমরা আমাদের রাষ্ট্রে দেখি যে যে প্রধানমন্ত্রী হন তার ইচ্ছায় সমস্ত কিছু চলে, তো মালয়েশিয়াতে কি এরকম হওয়ার সুযোগ আছে? না, কোনো সুযোগ নাই। রাজা তো ক্যাবিনেট বানায় না, রাজা বানায় শুধু প্রধানমন্ত্রী, একজনকে বানাবে। রাজা শপথ গ্রহণ করাবে প্যালেসে, এরা আগং বলে, ইয়াং দি পাট্টুয়ান আগং, মানে রাজা, সম্মানিত রাজা, ইয়াং দি পাট্টুয়ান আগং, YDP আগং বলে তারা। আগং মানে রাজা এদের লোকাল ল্যাঙ্গুয়েজে। কিন্তু রাজার এই সুযোগ নাই। রাজা ধরেন এখন চাইলে, ধরেন যদি এখন কোভিড নাও থাকতো, নাও এই হইতো, যেই হোক রাজা যাকেই বানাক, সে কিন্তু পরের দিনই পার্লামেন্টে গিয়ে তার নিতে হবে, তার মেজরিটি ভোট তার নিতে হবে, আস্থা ভোটে তাকে পাশ করে আসতে হবে, না হলে রাজার সুযোগ নাই একে রেখে দেওয়ার, না হলে রাজার কোনো সুযোগ নাই। আর ক্যাবিনেট বানাবে কিন্তু ওই প্রধানমন্ত্রী, রাজা ক্যাবিনেটের উপরে রাজার কোনো হাত নাই। শুধু ওই যে 3টে স্টেটে যেখানে কোনো সুলতান নাই, এটা হলো পেনাং আর দুইটা হলো সাবেন সারোয়া, ওখানে গভর্নর নিয়োগ করে, এইটা রাজা নিয়োগ করে গভর্নর, ওই 3টে স্টেটে। আর বাকিগুলোতে তো যে স্টেট অ্যাসেম্বলি আছে, সেন্ট্রাল অ্যাসেম্বলি আছে, ওখান থেকেই। মালয়েশিয়াতে কি জনগণ ভোট দিতে পারে বা তাদের ভোটের অধিকার কি
কঠিন, মানে আমাদের মতো নাকি সেখানে একটু ভিন্ন রকম? না না না, সম্পূর্ণ ভিন্ন, সম্পূর্ণ ভিন্ন, সম্পূর্ণ ভিন্ন। মানে এটি বলার মতো না। এখানে যে নির্বাচন, ওহ, মানে এটার প্রথম কথা হলো, আমি প্রথম ডিফারেন্সটা বলি। আমাদের দেশে নির্বাচনের মেইন হ্যান্ডেলিং গুলা, নির্বাচনের বলতে আমি নির্বাচনের ব্যালট পেপার ছাপানো বা ইস্যুগুলো বোঝাচ্ছি না, আমি বলছি ভোটের দিন। ভোটের দিন বা নির্বাচনের মেইন ইয়েটা, ব্যালট কাস্টিং, কাউন্টিং, এগুলার মেইন ওভারসি কে করে বলেন তো? মানে এগুলার সিকিউরিটি সাইডটা কে দেখে? আমাদের পুলিশ। যারা আইন শৃঙ্খলা বাহিনী। আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ। পুলিশ এত পারে না, আনসার নেয়, দরকার হলে বিডিআর নেয়। এখানে পুলিশের কোনো ভূমিকা নাই। এবং অনেকে বলে থাকে যে 2018 সালে নির্বাচনে বাংলাদেশের পুলিশেরা ভোটও দিয়ে দিছে। এখানে কিন্তু পুলিশের কোনো ভূমিকা নাই, নো ওয়ে অ্যাট অল। আচ্ছা, তাহলে কি হচ্ছে দেখেন, নির্বাচন কমিশন সবকিছু করে, এবং নির্বাচন কমিশনের ওদের সব স্টাফ আছে। ওরা প্রাইমারি স্কুল থেকে মাস্টার হাওলাত আনে না, ওরা ইয়ে থেকে আপনার হাই স্কুল থেকে টিচার হাওলাত আনে না, ব্যাংকের থেকে স্টাফ নেয় না। ওদের সব সব ইয়ে আছে, সবকিছু করা আছে, সেট করা আছে। ওরা শুধু নির্বাচনের সময়ের জন্য 1 মাসের জন্য বা 2 মাসের জন্য কিছু ভলেন্টিয়ার ওরা ওরা রিক্রুট করে এবং ওদেরকে পে করে তারা। এবং ওইটা সব, হ্যাঁ, যদি কোথাও একটা ব্যালট পেপার যদি আহ, ইয়ে হয়, অথবা কোনো কোনো কেউ স্মেল করলো যে এখানে কারচুপি হয়েছে, বা এখানে 2টা ব্যালট পেপারে যে কয়টা ব্যালট পেপার পাঠানো হয়েছে, এখানে তো সবার আইসি আছে, আইসি, এবং এটা ইয়ে দিয়া দেওয়া আইসি, আপনার চিপ দিয়া, কম্পিউটার চিপ দেওয়া আইসি। ফিঙ্গারপ্রিন্ট দিলে, চিপের সাথে মিললেই সে ব্যালট পেপার পাবে এবং ব্যালট পেপারে ভোট দিয়ে দিবে। ভোট দিয়ে এটা বাক্সের মধ্যে ফেলবে, কাউন্ট হবে, ইয়ে হবে। আচ্ছা, কেউ যদি বলে যে একটা রিগিং, একটা 2টা বা 5টা ভোট রিগিং হয়েছে, তাহলে সে পুলিশের কাছে গিয়ে কমপ্লেন করবে, রিটেন কমপ্লেন করবে থানায় গিয়ে, যে এখানে তো এই নির্বাচনের এই লোকেরা এই জিনিসটা করছে। তাকে সেটা প্রমাণ করতে হবে। প্রমাণ যদি না করতে পারে, পুলিশ তাকে বাঁধবে। যদি এমনি ঢালাওভাবে যে এখানে রিগিং হয়েছে, এই হয়েছে, সেই হয়েছে, এইটা বলার কোনো সুযোগ এখানে নাই, কোনো কথা নাই। এভরিথিং ইজ রেকর্ডেড অ্যান্ড ডকুমেন্টেড। 2 নম্বর কথা হলো, নির্বাচন কমিশনার, হ্যাঁ আছে নির্বাচন কমিশনার একজন, কিন্তু তাদের কর্মকর্তারা হাওলাত করা কর্মকর্তা নাই। ডিসি সাহেব রিটার্নিং অফিসার হয় না। ওদের নিজেদের লোকের নিজস্ব জনবল আছে, এবং ওরাই সমস্ত কিছু কন্ডাক্ট করে। ওরা, everything is being conducted by them, the election commission. If any of the political parties feel any foul play or any rigging or anything, they have to complain to the local police station. Only then police will come. Otherwise, police have no role to come to the election center. Police cannot come. আচ্ছা, Everything. মালয়েশিয়া সরকার প্রতিষ্ঠার ক্ষেত্রে কোনো মোরাল রাষ্ট্রের হাত আছে কিনা? যেমন আমরা দেখি পৃথিবীর বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান হবেন কে, এটা নির্ধারণ করে মার্কিন যুক্তরাষ্ট্র, কখনো ভারত। কিন্তু মালয়েশিয়ার ক্ষেত্রে এরকম কোনো মোরালদের প্রভাব আছে কিনা, বা তারা চাইলে তাদের জনগণই তাদের নির্ধারণ করেন, নাকি উপর থেকে তাদের নির্ধারণ করা হয়? বা বর্তমানে মালয়েশিয়া যদি আমরা বলি কোনো মোরাল প্রভাব মুক্ত না, বা সেখানে সৌদি বা অন্য কোনো প্রভাব আছে কিনা, তাদের কলকাঠিতে সেখানে সরকার উত্থান পতন হয় কিনা? ধন্যবাদ। এটা একটা ট্রিকি কোয়েশ্চেন, আর এটার জবাবটাও মানে শুধু এক বাক্যে অথবা এক ইয়েতে, সেন্টেন্সে দেয়া একটু কঠিন, হ্যাঁ বা না। এখানে মাল্টিপল ইয়ে থাকে, বিভিন্ন দেশেই মাল্টিপল প্রেসার গ্রুপ থাকে, মাল্টিপল বেস্টেড কোয়ার্টার থাকে, বিভিন্ন দেশেই থাকে। তবে আমাদের মতো দেশে, বাংলাদেশে বা শ্রীলঙ্কাতে, নেপালে যেরকম আছে, এখানে তার চেয়ে অনেক 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 কম। আর বিশেষত মাহাথির সাহেব থাকতে উনি তো অনেক বেশি স্বাধীনচেতা ছিলেন, এবং দেশে উনি তো ইভেন রাজাদেরকেও মাঝে মধ্যে, উনি থাকতে 1993-তে, আপনার এটা জানা আছে কিনা জানি না, 1993-তে উনি রাজাদের ক্ষমতা যেটুকু সংবিধানে ডিফাইন করা ছিল, এর মধ্যে একটু ছিল, মানে যেটাকে অনেকে স্বেচ্ছাচারিতার মতো বলতো, উনি সেটাকে কিন্তু অফ করে দিয়েছে, বলছে যে না, এটার দরকার নেই। তো এটা অনেকটা অনেকটা মানে মানবাধিকার লঙ্ঘনের মতো ঘটনা করলেও প্রিন্স অথবা কিংদেরকে দায়ী করা যেত না, এরকম একটা ইয়ে ছিল। এটাকে উনি অফ করে দিয়েছেন, এবং সেটা হয়েছে। তো সেই ক্ষেত্রে, সেই হিসাবে উনি বাহিরের মোড়লদেরকে, উনি থাকতে এটা কখনোই ইয়ে হতো না, করতেন না। আর এখানের মানুষজন মোটামুটি সচেতন। আর আমাদের দেশের মানুষজনকে যেভাবে যত সহজে
মানে এক্সট্রিমিস্ট বা এটা ওটা বলে লেভেল করে দেওয়া যায় এবং তাদের উপরে স্টিম রোলার চালিয়ে দেওয়া যায়, এখানে কিন্তু সেরকম না। সবাই মোটামুটি শিক্ষিত এবং ইসলাম সম্পর্কে এদের বুঝটা ভালো। সুতরাং এদেরকে লেভেল করা যাবে না যে এরা এরকম, এরা ইয়ে টাইপের এক্সট্রিমিস্ট টাইপের, এদেরকে ইয়ে করো, ধরো মারো কাটো, এটা করা যাবে না। তো সেই দিক থেকে অনেক কম। তবে ডিপলি একটু একটু ইনফ্লুয়েন্স তো আছে বা থাকবেই। এক আর আরেকটা হলো, যখন ইলেকশন হয়ে যায়, যদি ল্যান্ডস্লাইড ভিক্টরি না হয়, যে গতবার আমি যেটা দেখেছি, গতবারও কিন্তু ল্যান্ডস্লাইড ছিল না, আনোয়ার সাহেব আরো কয়েকজনকে নিয়ে এটা করেছিল, যারা যারা ডিফ্লেক্ট করে যাওয়াতে ওরা পড়ে গেল আর মহিউদ্দিন সাহেব এসে গেল। তো এরকম কিছু থাকে যে যদি ফ্লোটিং থাকে তখন কিছু হয়তো কারোর সাথে ভালো, অন্য কোনো দেশের ভালো খাতির আছে, তখন তারা ইনফ্লুয়েন্স করে, তুমি এর একটু বলো না করতে। এটা একটু একটু হতে পারে, বাট ইট ইজ এ ভেরি নেগলিজিবল লেভেল, not not as much as we feel in our country like that. কিন্তু আমরা আনোয়ার ইব্রাহিমের ক্ষেত্রে দেখলাম যে তাকে বিভিন্ন অভিযোগ দিয়ে দীর্ঘদিন জেলে রাখা হয়েছে, এবং আমরা জানি যে আনোয়ার ইব্রাহিম মালয়েশিয়া হয়তো একটু ইসলামিক ভাবধারার একজন রাজনৈতিক নেতা। তাকে যে হয়রানি করা হলো না, তাকে অপরাধের জন্য শাস্তি দেওয়া হলো, এটা তো আমরা দেখেছি, পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ দেখেছে। সেই ক্ষেত্রটা আসলে কি করে এরকম একটা নজির স্থাপন হলো? না, এটা তো ফরেন, বিদেশি কোনো ষড়যন্ত্র ছিল না বা বিদেশি কোনো রাষ্ট্রের ইয়ে ছিল না। তাদের এটা ইন্টারনাল পলিটিক্স। দিস ইজ পলিটিক্স উইদিন পলিটিক্স। রাজনীতির ভিতরে রাজনীতি, দলের ভিতরে দল। এবং আনোয়ার ইব্রাহিম সাহেব তো মাহাথি সাহেবের ডিপুটি ছিল, মাহাথির সাহেবের ডিপুটি প্রাইম মিনিস্টার ছিল, এন্ড হি ওয়াজ চুজেন বাই হিম এন্ড হি ওয়াজ পিকড আপ বাই হিম। এখন কোনো কারণে ওনাদের ভিতরে হয়তো মতদ্বৈততা দেখা দিয়েছিল, যেটার কারণে হয়তো দুজনের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়েছে, এবং সেটার ফলে হয়তো উনি সাফারও করেছেন অনেক, বা ওনার বিরুদ্ধে এলিগেশন প্লেস করা হয়েছে। বাট ইট ওয়াজ নো এলিগেশন এগেইনস্ট হিম অ্যাবাউট মনিটারি, অর্থনৈতিক কোনো ইয়ে ওনার বিরুদ্ধে ছিল না। ওনার বিরুদ্ধে এটা করা ছিল, সডমির একটা কেস করা ছিল, সেটাতেই উনি জেলেও ছিলেন অনেকদিন। পরে এটা তো মাহাথির সাহেবের সময় দেওয়া ছিল, মাহাথির সাহেব এটা তো পরে অ্যাপোলোজাইজ করছেন যে না, আমার এটা ভুল ছিল, আমি চাই না। এবং উনি নিজেই রাজাকে অনুরোধ করে উনি ওনার কনভিকশন অফ করানো হয়েছে। উনি ওনার কনভিকশন কিন্তু রাজা অফ করে দিয়েছে। তো এটা হয়তো পলিটিক্যাল ডিফারেন্সের কারণে কিছুটা ম্যানিপুলেশনও হতে পারে। মালয়েশিয়ার মহানায়ক, নায়ক, কিংবদন্তি, মালয়েশিয়ার স্বপ্নদ্রষ্টা মাহাথির মোহাম্মদকে বলা হয়। সত্যিকার অর্থে কি তিনি আসলে মালয়েশিয়াকে পরিবর্তন করছেন তার রাজনৈতিক প্রজ্ঞা দিয়ে, নাকি তাকে আসলে দেশের সকল নেতারা, জনগণ সমর্থন দিয়েছে? মাহাথির মোহাম্মদকে মানুষ কেন তো শ্রদ্ধার সাথে দেখছে? মাসুম ভাই দেখেন, এটা আপনি আমাকে প্রশ্ন করেছেন, কিন্তু আপনি যদি মালয়েশিয়ার মাহাথির সাহেব যখন ক্ষমতা নেয় তখন, আর উনি যখন ক্ষমতা ছেড়ে দেয় 22 বছর পরে, এই 2 বছর আমি বাদ দিলাম, উনি তো মানে পরে আবার এই গত এই 2 বছরও ছিল, এটা বাদ দিলাম আমি। আগের আপনি স্ট্যাটিস্টিক্স, দেশের যদি আপনি স্ট্যাটিস্টিক্স দেখেন, উনি যখন ক্ষমতা গ্রহণ করে তাদের পার ক্যাপিটা ইনকাম কি ছিল, এখানকার মাথা পিছু আয় কি ছিল, এখানে ইনফ্রাস্ট্রাকচার কি ছিল, এখানকার এডুকেশনের পার্সেন্টেজ কি ছিল, এখানের বিশ্বকে তাক লাগিয়ে দিবার মতো কি কি ইন্ডাস্ট্রি ছিল, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন কি ছিল, আপনি যদি এই প্যারামিটার গুলো দেখেন, এটা যে কোনো দেশের লোক এটা বলতে, মালয়েশিয়ান হওয়ার দরকার নাই। আপনি যে কোনো দেশে বসে আপনি বলতে পারেন মাহাথির মোহাম্মদ তার প্রজ্ঞা, মেধা, প্রত্যুৎপন্নমতিতা, তার তার শ্রম, ঘাম দিয়ে কিভাবে একটা দেশকে কোন জায়গা থেকে কোন জায়গায় তুলে নিয়ে এসেছে। এই কারণে মাহাথির যেখানে 2000 বা $2500 পার ক্যাপিটা ইনকাম থেকে, এখন সে এই 2001-এ যখন সে ক্ষমতা ছেড়ে দেয়, তখন সেই পর্যন্ত সে 81 থেকে 2001 পর্যন্ত এটা প্রায় $8,500 পার ক্যাপিটা ইনকাম উঠেছে। প্লাস টুইন টাওয়ার থেকে শুরু করে মালয়েশিয়ার ল্যান্ডমার্ক, মালয়েশিয়া বলা লাগে না, আপনি যদি টুইন টাওয়ারের ছবিটা দেখান তাহলে বলবে এটা কি, এটা তো মালয়েশিয়া। বা মালয়েশিয়া এখন ট্যুরিজম যে ডেভেলপ করে, ট্যুরিজম ডেভেলপের সময় তারা কিন্তু মালয়েশিয়ার টুইন টাওয়ারটা দেখায়, পেট্রোনাস টুইন টাওয়ার, যেটাকে আমরা
সুরিয়া কেএলসিসি বলি, এখানে মার্কেটও আছে। তো সেটা দেখালেই বিশ্ব বুঝতে পারে, যেমন বুর্জ আল খলিফা দেখলে বোঝা যাবে যে এটা তো দুবাই। সিয়াস টাওয়ার দেখলে বোঝা যাবে এটা কানাডা। আইফেল টাওয়ার দেখলে বোঝা যাবে যে এটা না, আমাদের প্যারিস। ঢাকাও তো বোঝা যায়। আমাদের ঢাকা যদি প্রচন্ড জ্যাম দেখা যায় তখনই বোঝা যায় এটা ঢাকা। সেটা ঠিক আছে, এটা নেগেটিভ সাইডে হবে আর কি, সেটা সেই ক্ষেত্রে ওটা হবে নেগেটিভ সাইডে। না, তবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক বিপ্লব করে ফেলছেন, যেমন পদ্মা সেতু, কর্ণফুলী টানেল, এরকম বড় বড় প্রজেক্ট তিনিও নিয়েছেন। তো আমরা একটু মাহাথির মোহাম্মদের কথা বলছিলেন, তার সম্পর্কে একটু জানতে চাই আপনার কাছ থেকে যে তিনি কি হ্যাঁ, করে সম্ভব হলেন। তাই বলছি যে মালয়েশিয়ার এই যে টুইন টাওয়ার উনার সময় করা, ইভেন কুয়ালালামপুর শহরটাকে তিলোত্তমাতে পরিণত করা উনি করেছেন। তাদের এই পার ক্যাপিটা ইনকাম এখান থেকে এখানে আসলো, উনি করেছেন। ওনাদের যে ইলেকট্রনিক্স এখন মালয়েশিয়া ইভেন সামটাইমস বেটার দেন জাপান। সনি টিভি, আপনি ম্যাক্সিমাম সনি টিভি এখন জাপানের চেয়ে আপনি মালয়েশিয়ার সনি টিভি বেশি পাবেন ওয়ার্ল্ড ওয়াইড, এবং এটা কম দামে ইয়েতে পাবেন। কিভাবে হয়েছে এই বিপ্লবটা, কিভাবে হয়েছে, কে করেছে, কে এর বিপ্লবের স্বপ্নদ্রষ্টা? মাহাথির মোহাম্মদ। তো এইসব মানে জিনিস যদি আপনি বিবেচনা করেন, এবং মোর ওভার এট দ্য সেম টাইম হি ইজ অ্যান ওয়ার্ল্ড লিডার, হি ইজ এ ওয়ার্ল্ড লিডার। তো বিশ্বের যে কোনো দেশে যেখানেই যাবেন আপনি, মাহাথির মোহাম্মদ, মালয়েশিয়া, মানুষ বলে যে আধুনিক মালয়েশিয়ার জনক মিস্টার মাহাথির মোহাম্মদ। তো হি রিয়েলি ডিড সামথিং ফর দ্য কান্ট্রি। অ্যান্ড যারা মালয়েশিয়া ধরেন 80 দশকে এসেছেন, আর যারা 2000 মানে এই প্রথম 2001-এর পরে এসেছেন, তারাই বলে যে রাস্তাঘাট বা সবকিছু যে কোথা থেকে কোথায় চলে আসলো। যেখানে হাউজিং এর সমস্যা ছিল, হাউজিং এর তাদের কোনো সমস্যা নাই এখন, মোটামুটি অ্যাভেলেবেল, অ্যাভারেজ। তাদের যত আছে, যত হাউস দরকার অলমোস্ট তত হাউসই তাদের আছে। একইভাবে ইলেকট্রিসিটি বলেন, সমস্ত কিছু, এভরিথিং। তো সেই দিক থেকে দেখতে গেলে আধুনিক মালয়েশিয়ার জনক মিস্টার মাহাথির মোহাম্মদ, এটা মালয়েশিয়ানরাও জানে, নন মালয়েশিয়ানরাও জানে। ডক্টর সাইদ, আমরা শেষ করবো একদম ছোট্ট একটা প্রশ্ন দিয়ে আমরা শেষ করতে চাই। কোন প্রধানমন্ত্রী বা কোন দল ক্ষমতায় আসলে আমাদের বাংলাদেশি প্রবাসীরা মালয়েশিয়া থাকে তাদের জন্য একটু সহজ হবে বা ভালো হবে, বা আমাদের বাংলাদেশিরা কেমন আছে বর্তমানে মালয়েশিয়ায়, যদি সংক্ষেপে বলেন। বাংলাদেশিরা সবার মতোই এখন তো বিজনেস লকডাউনের কারণে বিজনেস ভেঙে পড়ছে। বিভিন্ন স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ গুলা এবং লার্জ এন্টারপ্রাইজ গুলো তো এতে মানে অর্থনৈতিক দৈন্যতার মধ্যে আছে, ব্যবসায়িক মন্দার মধ্যে আছে। তো সেই হিসাবে বাংলাদেশের তো মেইন লেবার ক্লাস, তো ওরাও এফেক্টেড, সবাই কম বেশি এফেক্টেড। তবে এখানে দুটো জিনিস হয়েছে, সেটা হলো যখনই লকডাউন দিয়েছে, যেখানে 100% রেড এরিয়া যারা বলেছে আর কি, ওখানে 100% ইন্ডিভিজুয়ালকে তারা মানে প্রত্যেক দিনের খাবার 100% দিয়েছে, যা দরকার, চা থেকে শুরু করে ইভেন কফি থেকে শুরু করে সবকিছু তারা সাপ্লাই করেছে, যেখানে টোটাল লকডাউন। সেইখানে নো ম্যাটার ওয়েদার হি ইজ বাংলাদেশি, হি ইজ ভিয়েতনামিজ, হি ইজ নেপালিজ, নো ডিসক্রিমিনেশন। দিস ইজ নাম্বার ওয়ান। নাম্বার টু, ভ্যাকসিনের নো ডিসক্রিমিনেশন। আমি দুটো ভ্যাকসিন আমি পেয়ে গেছি। একইভাবে ফরেনার, লোকাল সবাই ভ্যাকসিন পেয়ে গেছে, নাম্বার টু। নাম্বার থ্রি, যাদের আছে মানে যারা টোটাল মানে স্যালারি যারা টোটাল পাচ্ছে না, ওদের এমপ্লয়ারকে বলা হয়েছে তোমাদের এরকম কতজন না পাওয়ার মধ্যে বা না দিতে পারতেছ, তাদের জন্য গভর্নমেন্ট থেকে একটা সাবসিডি দেওয়া হয়েছে। তো এইসব মানে কারণে কিছুটা ইয়ের মধ্যে আছে, স্বস্তিতে আছে। কিন্তু যে বেসিক রুল যেগুলা, যেমন গেলে আর আসতে পারবে না, এখানে অনেকের ভিসা এক্সপায়ার করে গেছে বাংলাদেশে, বা যাদের ভিসা আছেও 1 বছরের ভিসা আছে, কিন্তু তারা এখন ফিরে আসতে পারতেছে না, ফিরে আসতে দিচ্ছে না তারা। এটা এখনো তারা বর্ডার লক করে রেখেছে নন মালয়েশিয়ানদের জন্য, নো ম্যাটার হোয়াট এভার ভিসা হি পজেস, লেবার ভিসা হোক, ওয়ার্কার ভিসা হোক, অফিসার ভিসা হোক, ডাক্তার ভিসা হোক, ইঞ্জিনিয়ার ভিসা হোক, প্রফেশনাল ভিসা হোক, নো ভিসা ইজ বিং এন্টারটেইন টু এন্টার ইন দ্য কান্ট্রি। তো
এই দিক থেকে বাংলাদেশিরাও একটু কষ্টে আছে, যারা ওখানে বাংলাদেশে গিয়ে যারা আর ফেরত আসতে পারে নাই, ভিসা এক্সপায়ার করে গেছে, তারা অসুবিধার মধ্যে আছে। এক, দুই নম্বর হলো এখানে যারা ভিসা রিনিউ করতে পারে নাই এটার কারণে এদেরকে 1 বছরের এক্সেমশন দিয়েছিল, যে রিনিউ না করলেও তারা থাকার জন্য কোনো সমস্যা হবে না, অথবা পুলিশ বা ইমিগ্রেশন তাদেরকে ডিস্টার্ব করবে না বা করতে পারবে না। তো এটা দিয়েছে, এখন আবার এটা এক্সটেন্ড করেছে আরো 6 মাসের জন্য। তো তারপরেও এটা ওভার হয়ে গেলে তখন বাকিটা বলা যাবে। তবে এই মুহূর্তে খারাপ আছে, অ্যাজ কমন প্রবলেম থ্রু আউট দ্য ওয়ার্ল্ড, বাট ইন কম্পেয়ার টু আদার কান্ট্রি এখানে অ্যাটলিস্ট বেটার আছে আমাদের বাংলাদেশিরা। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম মালয়েশিয়া থেকে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন ডক্টর সালাউদ্দিন সাইদ। তিনি একজন প্রখ্যাত নাক কান গলা বিশেষজ্ঞ এবং একজন বলবো যে মোটামুটি বড় মানের রাজনৈতিক বিশ্লেষক। তিনি আমাদের সাথে সংযুক্ত হয়েছেন এবং মালয়েশিয়ার বিষয়ে আজকে বিস্তারিত আমাদের একটা ধারণা দিয়েছেন। ডক্টর সাইদ, আপনাকে ওপেন দ্য আইজে সময় দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। দর্শককে হয়তো অনেক তথ্য দিয়ে আপনি উপকৃত করতে পেরেছেন, অনেক দর্শক হয়তো অনেক তথ্য দিতে পেরেছে। আমরা বিদায় নিচ্ছি আপনার কাছ থেকে। যদি দর্শকদের উদ্দেশ্যে শেষ কিছু বলতে চান বা ধন্যবাদ দিতে চান। আমি ওপেন দা আইজকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আপনাদের এই অনুষ্ঠানে, এবং এই অনুষ্ঠানে যারা দর্শক শ্রোতা সকলকে শুভেচ্ছা জানাচ্ছি এবং সালাম জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা বিদায় নিব। আমরা যেটা বলছিলাম যে তালেবানের ঘটনার মধ্যে মালয়েশিয়ার ঘটনাটা অনেকটা আড়াল হয়ে গেছে, তারপরও আমরা আপনাদের অনেক প্রশ্নের আলোকে বা আপনাদের অনেক জানতে চাওয়ার আলোকে আমরা চেয়েছি আজকে পুরো মালয়েশিয়ার রাজনৈতিক সংকটটা কোত্থেকে শুরু, কিভাবে সেটার সমাধান হতে পারে। সেই জন্য আমাদের সাথে মালয়েশিয়া থেকে সংযুক্ত হয়েছিলেন একজন প্রখ্যাত ডাক্তার, ডক্টর সালাউদ্দিন সাইদ। তিনি আমাদের সাথে আজকে কথা বলেন এবং জানিয়েছেন আপনাদেরকে সকল তথ্যগুলো। দর্শক, আমরা বিদায় নিচ্ছি। প্রত্যেকে ভালো থাকবেন। আশা করি আমাদের প্রত্যেকেরই সতর্ক থাকা উচিত এই করোনাকালীন সময়, এবং খোঁজ খবর নেওয়া উচিত। স্বজনদের ব্যাপারে আমাদের আরো সবাইকে সতর্ক থাকতে হবে। নিয়ম মেনে চলবো, স্বাস্থ্য বিধি অবশ্যই মেনে চলবো সুস্থ থাকার জন্য। সবাই ভাববেন। আল্লাহ হাফেজ।